Bismillahirrahmanirrahim. Dear learners, welcome back to our online English classes. I am Mohammad Shohram Hossain, State Headmaster, টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়, টামটা শাহরাস্তি চাঁদপুর। তোমরা সবাই জানো যে কোভিড-19 ভাইরাসের জন্য আমাদের পড়ালেখা অনেকটা স্থগিত হয়ে আসছে। এই জন্য আমরা অনলাইন ক্লাস চালু করেছি প্রতিটি সাবজেক্টের উপরে। I think if you follow our online classes, you will be benefited. তার ধারাবাহিকতায় আজ আমি নবম দশম শ্রেণীর ন্যারেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ন্যারেশন আমাদের নবম দশম অষ্টম শ্রেণীর জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পার্ট। আমরা যদি এটা প্র্যাকটিস করি, নিয়মিত অনুশীলন করি এবং বোর্ড প্রশ্নগুলো সমাধান করি এবং যেখানে আমাদের ভুল ত্রুটি হয়েছে সেগুলো সমাধান করি এবং বারবার প্র্যাকটিস করি, আমার বিশ্বাস তোমরা ন্যারেশন, সিম্পল ন্যারেশন এবং প্যাসেজ ন্যারেশন খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে এবং পরীক্ষা আনসার করতে পারবে। আজ আমরা সেই ধারাবাহিকতায় তোমাদের সাথে ন্যারেশন নিয়ে আলোচনা করছি। ন্যারেশন বলতে সাধারণত আমরা বুঝি যে বক্তা যা বলে তাই হলো ন্যারেশন বা স্পিচ। There are two types of narration, direct narration and indirect narration. What is direct narration and what is indirect narration? কোনো বক্তার বক্তব্য কোনো পরিবর্তন না করে অবিকল সেটা বর্ণনা করাটাই হলো ডিরেক্ট ন্যারেশন। আর ইনডিরেক্ট ন্যারেশন হলো কোনো বক্তার বক্তব্য যদি নিজের ভাষা বর্ণনা করা হয় তাহলে সেটাই হলো কি ইনডিরেক্ট ন্যারেশন। আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা একটু স্পষ্ট করতে পারি। Dear learners, he said to me, I am writing a letter. এটা হলো আমার ডিরেক্ট ন্যারেশনের একটা এক্সাম্পল। আমরা এই ডিরেক্ট ন্যারেশনটাকে যদি ইনডিরেক্ট ন্যারেশন রূপান্তর করি তাহলে কি হবে? আমরা আগে বলেছি যে ইনডিরেক্ট ন্যারেশন হলো কোনো বক্তার বক্তব্য অবিকল না বলে নিজের ভাষায়, বর্ণনাকারী নিজের ভাষায় যদি সেটাকে বর্ণনা করে তাহলে সেটাই হবে কি ইনডিরেক্ট ন্যারেশন। এখানে বক্তা তার বক্তব্যকে বক্তার ভাষা না বলে নিজের মতো করে বর্ণনা করেছে, এই জন্য এটা হলো ইনডিরেক্ট ন্যারেশন আর এটা হলো কি আমাদের ডিরেক্ট ন্যারেশন। আজ আমরা তোমাদের সাথে সিম্পল ন্যারেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। ডিয়ার লার্নার্স, এখানে একটু ফলো করবে। আই হ্যাভ রিটেন হেয়ার এ চার্ট। চার্টটা কি তোমরা একটু খেয়াল করবে। বিভিন্ন সেন্টেন্সে ব্যবহৃত রিপোর্টিং ভার্ব ও কনজাংশন। তোমরা জানো যে ডিরেক্ট ন্যারেশনের কয়টি অংশ আছে? দুইটি অংশ আছে। He says to me, I am ill. তোমরা জানো যে ডিরেক্ট ন্যারেশনের দুইটি অংশ আছে। একটি হলো রিপোর্টিং ভার্ব, এই অংশটা হলো কি রিপোর্টিং ভার্ব, আর এই অংশটা হলো রিপোর্টেড স্পিচ। আমরা এই ডিরেক্ট ন্যারেশনটাকে কি করি? আমরা ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করি। আমার রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা যদি রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা কখনো অ্যাসার্টিভ হতে পারে, কখনো ইন্টারোগেটিভ হতে পারে, কখনো ইম্পারেটিভ হতে পারে, কখনো অপটেটিভ হতে পারে, কখনো এক্সক্লামেটরি সেন্টেন্স হতে পারে। উই নো there are 5 types of sentence by meaning such as assertive, interrogative, imperative, optative and exclamatory. আমার এই রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটি যদি ভিন্ন ভিন্ন সেন্টেন্স হয়, এটা কখনো অ্যাসার্টিভ হতে পারে, কখনো ইন্টারোগেটিভ হতে পারে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করতে হবে এবং
নিয়ম অনুসারে আমাদের এখানে কি করতে হবে, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে কনজাংশন বসাতে হবে এবং এরই সাথে সাথে আমাদের রিপোর্টিং ভার্ব অনুসারে কি করতে হবে, রিপোর্টেড স্পিচে যে সেন্টেন্সটি থাকবে সেটার টেন্সও পরিবর্তন করতে হবে। খেয়াল করবে এখানে রিপোর্টিং ভার্বের আবার কয়েকটি অংশ আছে। এটা হলো রিপোর্টিং ভার্বের পূর্বের যে পার্টিসিপেট থাকে সেটা হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্বের পরে যে অবজেক্টটি থাকে সেটাকে বলা হয় অবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব। সুতরাং এখন আমরা আলোচনা করব যে বিভিন্ন সেন্টেন্সে ব্যবহৃত রিপোর্টিং ভার্ব ও কনজাংশন আমাদের কি হবে, সেটা আমরা যদি এখানে উদাহরণের মাধ্যমে আলোচনা করি এবং এই চার্টটা ফলো করি তাহলে আমার বিশ্বাস যে তোমরা সিম্পল ন্যারেশনটা অত্যন্ত সুন্দরভাবে আয়ত্ত করতে পারবে। আর ইফ ইউ আর স্ট্রং ইন সিম্পল ন্যারেশন ইউ উইল বি এবল টু ডু প্যাসেজ ন্যারেশন ইজিলি। ডিয়ার লার্নার্স, এখন আমরা রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটি যদি অ্যাসার্টিভ হয় তাহলে আমরা কিভাবে ডিরেক্ট ন্যারেশন থেকে সেন্টেন্সটাকে ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করব সেটা আমরা একটু খেয়াল করি। He says to me, I ate rice. এখানে এই সেন্টেন্সে আমার এটা হলো রিপোর্টিং ভার্ব, এটা হলো রিপোর্টেড স্পিচ। আমাদের সিম্পল ন্যারেশন প্রথম নিয়মটাই হলো যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে আমরা কোনো ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে গেলে আমাদের রিপোর্টেড স্পিচ যে সেন্টেন্সটা থাকবে সেটার টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে কিসের পরিবর্তন হবে? শুধুমাত্র পার্সনের পরিবর্তন হবে এবং নিয়ম অনুসারে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে আমাদের কনজাংশন হিসাবে কি বসাতে হবে? দ্যাট বসাতে হবে। তাহলে আমরা লিখতে পারি he says to me that he eats rice. ডায়ালার্নার্স, তোমরা খেয়াল করবে রিপোর্টিং স্পিচে যদি পাস্ট পার্সন থাকে তাহলে সেটার পার্সন কিভাবে পরিবর্তন হবে? পাস্ট পার্সন আসবে রিপোর্টিং ভার্বের কিসের উপরে? সাবজেক্টের উপরে। এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে হি, এই জন্য আমরা এখানে হি বসাইলাম। এটা থার্ড পার্সন আছে এবং সিঙ্গুলার নাম্বার আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই জন্য আমরা ভার্ব সাথে অ্যাজ বাই আর যুক্ত করলাম। আমরা অন্য একটি নিয়ম নিয়ে আলোচনা করতে পারি। আমাদের একটা গুরুত্বপূর্ণ রুলস হলো যে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকা সত্ত্বেও আমার যদি রিপোর্টেড স্পিচে যে সেন্টেন্সটা থাকবে সেটা যদি ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয় তাহলে আমরা এই ডিরেক্ট ন্যারেশনটাকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে গেলে আমাদের কি করতে হবে? রিপোর্টেড স্পিচে যে সেন্টেন্সটা থাকবে সেটার টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র আমাদের কি করতে হবে? পার্সন পরিবর্তন করতে হবে এবং নিয়ম অনুসারে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে কি বসাতে হবে? কনজাংশন দ্যাট বসাতে হবে। তাহলে মাদার said to me that honesty is the best policy. Dear learners, আমরা জেনারেল দুটো রুল নিয়ে আলোচনা করলাম যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে আমাদের ভয়েস ন্যারেশনের পরিবর্তনটা কি হবে? আর রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকা সত্ত্বেও রিপোর্টেড স্পিচে যে সেন্টেন্সটা থাকবে সেটা যদি ইউনিভার্সাল ট্রুথ হয়
অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়, তাহলে আমাদের রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্সে থাকা সত্ত্বেও আমরা ডিরেক্ট নেশন থেকে ইনডাইরেক্ট নেশন পরিবর্তনকালে রিপোর্টেড স্পিচে যে সেন্টেন্স বা বাক্যটি থাকবে সেটা টেন্সের কোনো পরিবর্তন হবে না। এবার আমরা মূল আলোচনা চলে যাই। আসিফ said to me, I have done the sum. লার্নার্স তোমরা খেয়াল করবে আমাদের রিপোর্টেড স্পিচ যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা আছে অ্যাসার্টিভ, সেজন্য আমাদের কি করতে হবে, এটাকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট নেশন পরিবর্তন করতে হলে আমরা কি করতে হবে, রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা সে টেল সে টোল্ড, যেহেতু রিপোর্টিং ভার্ব এখানে পাস্ট টেন্সে আছে আমরা সেডের পরিবর্তে আমরা টোল্ডও ব্যবহার করতে পারি। আর আমাদের কি করতে হবে, রিপোর্টিং ভার্ব যেহেতু ফার্স্ট টেন্সে আছে তাহলে আমাদের কি করতে হবে, রিপোর্টেড স্পিচে যেই সেন্টেন্স বা বাক্যটি থাকে সেটাকে কি করতে হবে, করসপন্ডিং টেন্সে রূপান্তরিত করতে হবে। করসপন্ডিং টেন্সের ছাট আছে, এটা তোমরা জানো যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে সেটা করসপন্ডিং টেন্স হয়ে যাবে ফার্স্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাবে ফার্স্ট কন্টিনিউয়াস, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি থাকে তাহলে হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট। এরকম আমাদের একটা চার্ট আছে, আমাদের এই চার্টটি আমরা যদি সিম্পল নেশন করতে চাই এই চার্টে আমাদের অবশ্যই কি করতে হবে, মনে রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এখানে যেহেতু আমাদের রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্স আছে সুতরাং রিপোর্টিং স্পিচে যে সেন্টেন্স বা বাক্যটি আছে সেটা কি হবে, করসপন্ডিং টেন্সে রূপান্তরিত হবে। আসিফ said to me, আমাদের সেন্টেন্সটি হলো রিপোর্টিং স্পিচ সেন্টেন্সটি অ্যাসার্টিভ, সুতরাং আমাদের রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচের মাঝখানে কনজাংশন হিসাবে কি বসবে, দ্যাট বসবে। আসিফ said to me that, আমরা আগেই বলেছি যদি রিপোর্টিং স্পিচে ফার্স্ট পারসন থাকে তাহলে এই পারসনটা ফলো করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। এখানে আছে আসিফ, আসিফের পরিবর্তে আমাদের কি বসাতে হবে, হি। আসিফ said to me that, এটা আছে প্রেজেন্ট পারফেক্ট, রিপোর্টিং স্পিচ সেন্টেন্সটি আছে প্রেজেন্ট পারফেক্ট, এটা করসপন্ডিং টেন্স হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট। that he had done the sum. নেক্সট আমরা করব ইন্টারগেটিভ সেন্টেন্সের ডিরেক্ট নেশন। ইন্টারগেটিভ সেন্টেন্সকে কিভাবে ডিরেক্ট নেশন থেকে ইনডাইরেক্ট নেশনে আনা যায়। দ্য লায়নার্স, নাসিব said to me, are you reading a book now? আমাদের রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটি যদি ইন্টারগেটিভ হয় তাহলে আমরা ডিরেক্ট নেশন থেকে ইনডাইরেক্ট নেশন পরিবর্তনকালে আমরা রিপোর্টিং ভার্বের কি পরিবর্তন করব, আমরা বলেছি যে আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস্কড, আস্কড, এনকোয়ার্ড অফ লিখব। যেহেতু আমাদের রিপোর্টিং ভার্বটি আছে ফার্স্ট টেন্সে সুতরাং আমাদের এই ক্ষেত্রে লিখতে হবে কি, আস্কড অথবা এনকোয়ার্ড অফ। নাসিব আস্কড মি, খেয়াল রাখবে যে আমরা সেড টু এর পরিবর্তে যখন আস্কড লিখলাম তখন আমাদের এখানে কি হয়ে যাবে, টু উঠে যাবে। এরপর আমরা কি করব, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং সিস্টেম মাঝখানে আমরা কি বসাবো, ইফ, হয়দার অথবা ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস যদি কোনো ওয়ার্ড থাকে সেটা বসাবো, এখানে ডাব্লিউএস ওয়ার্ড নাই সেজন্য আমরা কি করতে হবে, ইফ বা হয়দার বসাতে হবে। নাসিব আস্কড মি, এবং রিপোর্টিং স্পিচ সেন্টেন্সটি ইন্টারগেটিভ, কিন্তু এটাকে আমরা যখন ডিরেক্ট নেশন থেকে ইনডাইরেক্ট নেশন রূপান্তর করব তখন অবশ্যই আমাদের রিপোর্টেড স্পিচ যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সটাকে ন্যারেশনের নিয়ম অনুসরণ করে সেই সেন্টেন্সটাকে কি করতে হবে, অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। নাসিব আস্কড মি ইফ, যেহেতু এখানে সেকেন্ড পারসন আছে এই সেকেন্ড পারসনটা কোথায় আসবে, কাকে অনুসরণ করবে, রিপোর্টিং ভার্ব যে অবজেক্ট আছে তাকে অনুসরণ করবে। নাসিব আস্কড মি ইফ আই, এটা আছে
প্রেজেন্ট কন্টিনিউয়াস। যখন আমরা ডিরেক্ট নেশন থেকে ইনডাইরেক্ট নেশন নিব তখন এটা করসপন্ডিং টেন্স থেকে হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাবে ফার্স্ট কন্টিনিউয়াস, এবং সেন্টেন্সটাকে আমরা কি করব অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করব। নাসিব আস্কড মি ইফ আই ওয়াজ রিডিং এ বুক। এছাড়া আমাদের নিকটবর্তী কিছু ওয়ার্ড বা শব্দ আছে। এই ওয়ার্ড বা শব্দগুলো আমরা যখন কোনো সেন্টেন্সটি ডিরেক্ট নেশন থেকে ইনডাইরেক্ট নেশন পরিবর্তন করব তখন এই নিকটবর্তী শব্দগুলোকে কী করতে হবে, আমাদের দূরবর্তী শব্দ নিতে হবে। অর্থাৎ নাও যদি ডিরেক্ট নেশনে যদি নাও থাকে, ইনডাইরেক্ট নেশনে সেটাকে পরিবর্তন করে কি করতে হবে, দেন করতে হবে। খেয়াল করবে শিক্ষার্থীবৃন্দু, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স, রিপোর্টিভ স্পিচের যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা সেটাকে ডিরেক্ট নেশন থেকে ইনডাইরেক্ট নেশন কীভাবে পরিবর্তন করব। আমরা এই চার্ট আমাদেরকে অনেকটা হেল্প করতে পারে এই ক্ষেত্রে। আর আমরা যারা টেন্সে উইক তাদের এটা বুঝতে কষ্ট হবে, সেজন্য আমাদের কি করতে হবে, যারা আমরা সিম্পল ন্যারেশন অথবা প্যাসিভ ন্যারেশন পারফেক্টলি করতে চাই, অবশ্যই দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে উইদাউট লার্নিং টেন্স। টেন্স সম্পর্কে যদি আমাদের ভালো আইডিয়া না থাকে তাহলে আমরা এটা বুঝবো না, এবং বুঝলেও আমরা যদি সাময়িকভাবে বুঝি তাহলে যদি টেন্স সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে আমরা কিছুক্ষণ পর বা কয়েকদিন পর এটা ভুলে যাব। এই জন্য দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে উইদাউট নোয়িং টেন্স টু ডু এনি গ্রামাটিক্যাল আইটেমস পারফেক্টলি। শিক্ষার্থীবৃন্দু, তোমরা খেয়াল করবে যে আমাদের রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ, আমরা বলেছি যে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন করব, তাহলে আমার ইম্পারেটিভ সেন্টেন্সটা কোথায় থাকবে, আমার ইম্পারেটিভ সেন্টেন্সটা থাকবে রিপোর্টেড স্পিচে। এখানে আমাদের ডু নট কিল ইউর টাইম। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স জানি। হোয়াট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স মিনস হুইচ ডিনোটস অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, প্রপোজাল, ফরবিড ইজ কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের এখানে কি হলো, ফাদার সে ডু নট কিল ইউর টাইম। বাবা আমাকে কি বললেন, বাবা কি বললেন, ডু নট কিল ইউর টাইম, তোমার সময় নষ্ট করিও না। তো এক্ষেত্রে আমরা কি করব, প্রথমে রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি লিখতে পারি, অর্ডার, রিকোয়েস্ট, টোল, অ্যাডভাইস, যে কোনো একটা কিছু আমরা কি করতে পারি, লিখতে পারি অ্যাকর্ডিং টু দ্য রিপোর্টেড স্পিচ। আমরা এখানে কি অর্ডার লিখবো নাকি রিকোয়েস্ট লিখবো নাকি অ্যাডভাইস লিখবো সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে রিপোর্টেড স্পিচে যে সেন্টেন্সটি থাকবে তার উপর। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ফাদার অ্যাডভাইসড, আমরা কি বলছি এখানে, আমরা কি করব, কনজাংশন কি বসাবো, টু বসাবো। কিন্তু রিপোর্টেড স্পিচ সেন্টেন্সে যদি ডু নট দ্বারা শুরু হয় তাহলে আমাদের আগে ডু নট বসাতে হবে, এরপরে আমাদের কি করতে হবে, টু বসাতে হবে। ফাদার অ্যাডভাইসড মি নট টু, যেহেতু আমাদের টু এর পর আমরা যে ভার্বটা বসাবো সেটা কখনো টু এর পরে ভার্বের কি হয় না, পাস্ট ফর্ম অথবা ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয় না। ফাদার অ্যাডভাইস মি নট টু কিল মাই টাইম। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটা উদাহরণ দিতে পারি আমাদের বোঝার জন্য। মাদার সেড টু মি রিড অ্যাটেন্টিভলি, মা আমাকে বললেন যে মনোযোগ সহকারে পড়ো। তাহলে আমরা বলেছি যে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন করছি। ইম্পারেটিভ সেন্টেন্স কোথায় থাকবে, ইম্পারেটিভ সেন্টেন্সটা থাকবে রিপোর্টেড স্পিচে। এখন আমরা কি করব, রিপোর্টিং ভার্বের পরিবর্তে রিড অ্যাটেন্টিভলি, এটাতে আমরা বোঝা যাচ্ছে, এটাতে আমাদের বুঝতে আমাদের কোনো সমস্যা হয়নি যে মা এক্ষেত্রে আমাদের কি করেছেন, মা এক্ষেত্রে আমাদেরকে উপদেশ দিয়েছেন। সেজন্য আমরা কি লিখব, অ্যাডভাইস লিখব। Mother advised me to read
মাদার অ্যাডভাইসড মি টু রিড অ্যাটেন্টিভলি। ডিয়ার লার্নার্স, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করলাম, এবার আমরা অবজেক্টিভ সেন্টেন্সের ন্যারেশন করব। হোয়াট ইজ অবজেক্টিভ সেন্টেন্স? The sentence which express desires or phrase is called operative sentence. রিপোর্টেড স্পিচে আমাদের যে সেন্টেন্সটা থাকবে, আমরা যদি বুঝতে না পারি, চিনতে না পারি এটা কি ইম্পারেটিভ, এটা কি এক্সক্লামেটরি, এটা কি অ্যাসার্টিভ, আমরা যদি এটা বুঝতে না পারি তাহলে তো আর আমরা এই ন্যারেশনটা করতে পারবো না। সেজন্য আমাদেরকে হাউ মেনি টাইপস অফ সেন্টেন্স বাই মিনিং এটা সম্পর্কেও অন্তত ন্যারেশন করার জন্য আমরা এটা সম্পর্কে উই হ্যাভ টু টেক এ কমপ্লিট আইডিয়া। এখন আমরা কি করব? অবজেক্টিভ সেন্টেন্সের ন্যারেশন করব। রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটি যদি অবজেক্টিভ থাকে তাহলে আমরা সেটাকে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে কীভাবে করব, কোথায় পরিবর্তন করব সেটা আমাদের খেয়াল করতে হবে। লিভ লং। শিক্ষার্থীবৃন্দ, আমরা বলেছি অবজেক্টিভ সেন্টেন্সের ন্যারেশন করব। তাহলে আমার অবজেক্টিভ সেন্টেন্সটা কোথায় থাকবে? রিপোর্টেড স্পিচে ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ থাকবে। এখন আমরা রিপোর্টেড স্পিচ সেন্টেন্স যদি অবজেক্টিভ সেন্টেন্স হয় তাহলে আমরা কি করব? রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা কি লিখতে পারি? উইশড বা ফ্রেড লিখতে পারি অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স হুইচ ইজ ইন রিপোর্টেড স্পিচ। এখানে আমাদেরকে মে ইউ লিভ লং এটা কি করছে? দোয়া করছে। এজন্য আমরা কি করব? আমরা এখানে রিপোর্টিং ভার্বের পরিবর্তে ফ্রেড লিখব। He prayed to me। আমরা রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেশনের মাঝখানে কনজাংশন হিসাবে কি লিখব? দ্যাট লিখব। He prayed to me that I might, he prayed to me that I might live long। শিক্ষার্থীবৃন্দ এখানে খেয়াল করবে যে এখানে আমি আয়ের পরে কি লিখলাম? মাইট লিখলাম। আমার এখানে যে মাইটটা থাকবে, মেয়েটা আছে, সে মেয়েটা কি হয়ে যাবে? ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে নিলে এই মেয়েটা হয়ে যাবে কি হয়ে যাবে? মাইট হয়ে যাবে। এরপর আমরা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেশনের মাঝখানে নিয়ম অনুসারে দ্যাট বসালাম এবং বাদবাকি অংশ বসালাম। এরপরে আমরা সর্বশেষ যেটা করব, সর্বশেষ আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন করব। রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা যদি এক্সক্লামেটরি সেন্টেন্সে থাকে তাহলে আমরা কিভাবে সেই ডিরেক্ট ন্যারেশনটাকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করব। আমরা বলেছিলাম যে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন করব। সেটা যদি রিপোর্টেড স্পিচ সেন্টেন্সটা যদি এক্সক্লামেটরি সেন্টেন্স থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স সম্পর্কে আমাদের একটা কমপ্লিট আইডিয়া থাকতে হবে। হোয়াট ইজ এক্সক্লামেটরি সেন্টেন্স? ইন শর্ট উই ক্যান সে দ্য সেন্টেন্স হুইচ মিনস আনসার্টেন ফিলিংস। যে সেন্টেন্স দ্বারা কোনো আকস্মিক ভাবাবেগ প্রকাশ করে সেটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স, এবং সেটা দুঃখের হতে পারে, সেটা সুখেরও হতে পারে। তো এখানে আমরা একটা সেন্টেন্স লিখলাম, হি সেড টু মি হুরা উই হ্যাভ ওন দ্য গেম। তাহলে এই রিপোর্টেড স্পিচ সেন্টেন্সটি আছে আমাদের কিসে? এক্সক্লামেটরি সেন্টেন্স আছে। এই জন্য আমরা এটা কি করব? এখন ডিরেক্ট বা ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করব। তো আমাদের এখানে সার্ট কি বলে? সার্ট বলে যে আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তে লিখতে পারবো এক্সক্লেম উইথ জয়, ছড়ো অথবা ওন্ডার। তাহলে আমরা লিখি he exclaimed। যেহেতু আমাদের রিপোর্টেড স্পিচে যে সেন্টেন্সটি আছে, যে এক্সক্লামেটরি সেন্টেন্সটি আছে, এই সেন্টেন্সটি দ্বারা কি প্রকাশ করেছে? আনন্দ প্রকাশ করেছে। এই জন্য আমরা কি লিখব? হি এক্সক্লেম উইথ জয়। দ্যাট। এরপর আমরা কি লিখব? আমার এই সেন্টেন্সটা রিপোর্টেড স্পিচ সেন্টেন্সটা আমরা আগে বলেছিলাম যে রিপোর্টেড স্পিচ সেন্টেন্সটা আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স হলো, সেটাকে আমরা যখন ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করব তখন ওই সেন্টেন্সটাকে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে, এবং এই ক্ষেত্র
আমাদের কি করতে হবে, সেন্টেন্সটাকে করসপন্ডিং টেন্সে রূপান্তরিত করতে হবে। সেন্টেন্সটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো, এই সেন্টেন্সটা কিসে আছে, এই সেন্টেন্সটা ফলো করছে কাকে, এই সেন্টেন্সটা ফলো করছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারকে। সেজন্য আমাদের এটা কি হয়ে যাবে, করসপন্ডিং টেন্সে। যদি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে এটা হয়ে যাবে ডিরেক্ট নেশন। ইনডিরেক্ট নেশন যখন আমরা নিব, অর্থাৎ ডিরেক্ট নেশন থেকে আমরা যখন ইনডিরেক্ট নেশনে নিব, তখন আমরা এটাকে কি করব, প্রেজেন্ট পারফেক্ট গোজ টু ফার্স্ট পারফেক্ট। দ্যাট he exclaimed with joy that they had won the game. The learners, he said to me, hurrah, we have won the game. আমরা এটা ডিরেক্ট নেশন থেকে ইনডিরেক্ট নেশন নিলাম। he exclaimed with joy that they had won the game. এটা আছে প্রেজেন্ট পারফেক্ট রিপোর্ট স্পিসি সেন্টেন্সটাকে আমরা এটাকে কি করলাম, এটাকে আমরা নিয়ে গেলাম ফার্স্ট পারফেক্ট টেন্স। ডিয়ার লার্নার্স, আমরা যদি এভাবে এই চারটা অনুসরণ করে এখন বাড়িতে প্র্যাকটিস করি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের সিম্পল নারেশন কীভাবে করব, ইন্টারগেটিভ সেন্টেন্সের সিম্পল নারেশন কীভাবে করব, তাহলে আমার মনে হয় তোমরা কি করতে পারবা, এই ক্ষেত্রে যথেষ্ট উপকৃত হবে। আমরা এখন ভিন্ন একটা নিয়ম নিয়ে আলোচনা করতে চাই। তোমরা একটু খেয়াল করো, এরকম সেন্টেন্স যখন সিম্পল সেন্টেন্স যখন থাকে, যখন আমাদেরকে এটাকে ডিরেক্ট নেশন থেকে ইনডিরেক্ট নেশনে পরিবর্তন করতে বলা হয়, তাহলে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে লেটের পর এখানে আস আছে, আমরা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্ট স্পিসের মাঝখানে দ্যাট বসানোর পর এখানে কি আমরা উই বসাবো, নাকি এখানে আমরা দে বসাবো, নাকি এখানে আমরা ইউ বসাবো, এরকম একটা কনফিউশন আমরা পড়ে যাই। এক্ষেত্রে একটা সমাধান আছে আমাদের। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের সাবজেক্ট অথবা অবজেক্ট, যে কোনো রিপোর্টিং স্পিচের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট যে কোনো একটি যদি ফার্স্ট পারসন হয়, সেক্ষেত্রে আমরা এটাকে ডিরেক্ট নেশন থেকে ইনডিরেক্ট নেশন পরিবর্তনকালে আমরা এখানে কি বসাবো, উই বসাবো। ইনডিরেক্ট নেশন he proposed to me that we should discuss the আমরা বলেছি যে এটা লেট আস ডিসকাস দ্য ম্যাটার, এটা ইম্পারেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ। কিন্তু আমরা যখন এরকম সেন্টেন্সকে ডিরেক্ট নেশন থেকে ইনডিরেক্ট নেশন পরিবর্তন করতে যাই, তখন আমরা একটু কনফিউশনে পড়ি যে এখানে কনজাংশন হিসেবে দ্যাট বসানোর পর এখানে আমরা কি উই বসাবো, নাকি ইউ বসাবো, নাকি দে বসাবো। তো এক্ষেত্রে আমি নিয়মটা আবার বলছি যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট যে কোনো একটি ফার্স্ট পারসন হলেই আমরা যখন এটাকে ডিরেক্ট নেশন থেকে ইনডিরেক্ট নেশনে পরিবর্তন করব, তখন আমরা কনজাংশন দ্যাট বসানোর পর এখানে কি বসাবো, উই বসাবো। এবার আসা যাক আমরা কোথায় ইউ বসাবো অথবা কোথায় দে বসাবো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে খেয়াল করবে যে এখানে আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট কোনোটাই ফার্স্ট পারসন নাই। সেজন্য আমাদের কি করতে হবে, সেজন্য এরকম সেন্টেন্সটাকে আমরা যখন ডিরেক্ট নেশন থেকে ইনডিরেক্ট নেশন পরিবর্তন করব, সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং মাঝখানে দ্যাট বসানোর পর আমরা কি বসাবো, আমরা এই ক্ষেত্রে উই না বসাই আমরা কি করব, আমরা দে বসাবো। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে সিম্পল ন্যারেশন নিয়ে
তোমাদের সাথে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে প্যাসেজ ন্যারেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার বিশ্বাস তোমরা যদি সিম্পল ন্যারেশন অথবা বিভিন্ন সেন্টেন্সে ব্যবহৃত রিপোর্টিং, ভার্ব ও কনজাংশন এই চার্টটার প্রতি অনুসরণ করো এবং এই চার্টটা প্র্যাকটিস করো এবং আমাদের এই লেকচারটা ফলো করো। যারা ফলো করবে আশা করি যে তোমরা সিম্পল ন্যারেশন যদি পারফেক্টলি করতে পারো তাহলে তোমরা প্যাসেজ ন্যারেশনটাও পারফেক্টলি করতে হবে। তবে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ন্যারেশন করার জন্য অবশ্যই আমাদেরকে রুল পড়তে হবে, রুল অনুসরণ করতে হবে, কোন ক্ষেত্রে কোন রুলটা পড়বে, কোন ক্ষেত্রে টেন্স পরিবর্তন করতে হবে, পার্সন পরিবর্তন করতে হবে, এগুলো আমাদের কি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো আমি আজকে তোমাদের সিম্পল ন্যারেশনের ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে প্যাসেজ ন্যারেশন নিয়ে কথা হবে, দেখা হবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং প্র্যাকটিস করবে। ইফ ইউ ফলো আওয়ার অনলাইন ক্লাসেস অলওয়েজ and make comments, I think you will be benefited. See you again. Have a nice day.